চিন্ময়কে গ্রেফতার ও আইনজীবী হত্যার পর ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার। এ ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলায় গ্রেফতার হয়েছে অন্তত ৩৩ জন। আসামিদের ধরতে টপ প্রায়োরিটি দিয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের এসব পদক্ষেপের কথা হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্ট বলেছেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা উচিত হবে না। ইসকনের বিষয়ে সরকারের অবস্থান কি বুধবার রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে তাও জানাতে বলা হয়। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় ৩টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকার কঠোর বলেও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধ হবে কিনা সেটি সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয়। এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট। কোর্ট বলছে যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখছে, এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আদেশটা ছিল যে ইসকন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্র উপরে ছেড়ে দিয়েছে। কোর্ট বলছে যে বাংলাদেশে আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং যতটুকু ধর্মের অনুসারী আছে, আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি। এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব ওনারা আমার বন্ধু, আমার ভাই, আমাদের ধর্মের বিধর্মী হতে পারে, কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি। কিন্তু ইসকনের মাধ্যমে ইন্ডিয়াতে প্রোপাগান্ডা বাস্তবায়ন করছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে এবং চিন্তার বিষয়। এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক ব্রিফিংয়ে সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহফুজুর রহমান মিলন বলেন, সংগঠনটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তাদের নিষিদ্ধ করা না হলে ভবিষ্যতে দেশ অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। ইসকনকে নিষিদ্ধ করতেও জোরালো দাবি জানাচ্ছে। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। ইভেন আমরা এটাও দেখেছি, ইসকনের একটা সমাবেশ হচ্ছে, সেখান থেকে জয় বাংলা বলে কিন্তু আপনার স্লোগান দেওয়া হচ্ছে। আইনজীবীদের সুরক্ষায় আইন তৈরির দাবিও জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কর্মকাণ্ড চালাচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের জন্য কয়েক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে স্থায়ী বহিষ্কার করা হয় উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেছেন, তার কর্মকাণ্ডের দায় সংগঠনের নয়। সকালে রাজধানীর স্বামীবাগে সংবাদ সম্মেলনে ধর্মীয় সহনশীলতা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান নেতারা। বলেন, শিশুদের সঙ্গে খারাপ আচরণ করায় ৩ মাসের তদন্ত শেষে চিন্ময়কে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরও মন্দির ত্যাগ না করায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। ইসকন ইস্যুতে নতুন করে দেশে অস্থিরতা তৈরির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ অভিযোগ করেন তিনি। পতিত স্বৈরাচারীরা আবার ফিরে আসার পায়তারা করছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তা আমরা যারা আছি, যারা পক্ষে ছিলাম, যারা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি? পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি। কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে। দেশ বিরোধী ষড়যন্ত্র এখনও থেমে নেই। ইসকন ইস্যুতে সরকার ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাজনীতিকরা। আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হলে ভারত তাকে রক্ষা করতে পারবে না বলেও মন্তব্য তাদের। জবাব দেওয়ার জন্য তখন মোদির সাধ্য নাই। যদি ওইখান থেকে আন্তর্জাতিক আদালত তাকে আসামি হিসেবে তাকে মোদি আঙ্গুল চুষতে হবে, কিচ্ছু করতে পারবে। আমার নিজের নিরাপত্তা কই? আমি এখন প্রেস ক্লাবের সামনে দিয়ে যাবো, ওইখানে ইসকন বা আর এক কোনো টিসকন একটা সভা করছে, আমাকে দেখেই বার শুরু করে দিল। এইটা হলে এই দেশ থাকবে কিভাবে? অতএব এটা বন্ধ করবার জন্য যা যা করা দরকার সেটা সরকারের করা উচিত। মানুষ কিন্তু জেগে উঠেছে। অভ্যুত্থানকে রক্ষা, আমাদের সাফল্যকে রক্ষা করব, অভ্যুত্থানকে রক্ষা করব, ঐক্যটাকে রক্ষা করব। কোনো উস্কানিতে আমরা পা দেব না। যে বাংলাদেশে উগ্রবাদের সম্ভাবনা নিয়ে অনেক সময় কথা বলা হয়, কিন্তু যে কাজটা খুব জরুরি সেইটা হচ্ছে জনগোষ্ঠীর মধ্যে
এমন এক সাংস্কৃতিক বোধ ঐক্যতা নির্মাণ করা যেটা এতদিন এই দেশের মানুষকে মানে আধিপত্যে রাখার জন্য সাংস্কৃতিক নির্মাণ হিসেবে কাজ করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সকালে যাত্রাবাড়িতে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় একটি মিনি ট্রাক। একে হত্যা চেষ্টা বলে মনে করছেন জুলাই বিপ্লবের ছাত্র নেতারা। ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো সড়ক দুর্ঘটনার শিকার হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়িতে তার গাড়িতে পিছন থেকে এসে আঘাত করে একটি মিনি ট্রাক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সেখানে তিনি এই ঘটনাকে হত্যা চেষ্টা বলে দাবি করেন। এর আগে বুধবার চট্টগ্রাম থেকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহরে একটি ট্রাক এসে আঘাত করে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে পৌঁছলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে অন্যতম মুখ্য ভূমিকা ছিলেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিবেশের পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন তারা। এটা সামাল দিতে অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে কয়েক দফা। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে আর্থিক খাতে লুটপাটের শ্বেতপত্র প্রস্তুত। সোমবার ফিরিস্তি তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কাছে অর্থনীতি সংক্রান্ত শ্বেতপত্র কমিটির প্রতিবেদন তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। জানান, ব্যাংক ও জ্বালানি খাতে বড় ধরনের অনিয়ম পেয়েছেন তারা। সংসদ সদস্যদের ইচ্ছে পূরণে যত্রতত্র অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, দরপত্র নিয়ন্ত্রণ কিংবা দরপত্র ছাড়াই প্রকল্পের অনুমোদন, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, আরও আছে প্রকল্পের টাকায় বিদেশ ভ্রমণ। গেল ১৫ বছরে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রকল্পের নামে বেপরোয়া দুর্নীতিতে বিপর্যস্ত হয়ে পড়ে দেশের অর্থনীতি। রাজনৈতিক পথ পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত নির্ণয় ও পরিস্থিতি পরিমাপে গেল ২৮ আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন পক্ষের সঙ্গে ৩ মাস আলাপ আলোচনা, তথ্যউপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে ওই কমিটি। বৃহস্পতিবার পল্টনে ইআরএফ মিলনায়তনে র্যাপিড আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, ১ ডিসেম্বর তারা সরকারের হাতে প্রতিবেদন তুলে দিবেন। সেই হিসেবে রবিবার দিন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দুপুর ১২টার সময় আমরা শ্বেতপত্র হস্তান্তর করব এবং পরবর্তীতে ২ তারিখে সকালবেলা আপনাদের সাথে প্রেস কনফারেন্সে মিলিত হব। এই সময় এই অর্থনীতিবিদ বলেন, ব্যাংক ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। তাদের প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হবে। একটা ব্যাংকিং খাত আর একটা হলো জ্বালানি খাত। জ্বালানি খাতের ক্ষেত্রেও বিভিন্ন পদক্ষেপ সরকার নিয়েছে। আপনারা দেখেছেন এর ভিতরে যে ক্যাপাসিটি চার্জের সিদ্ধান্ত একটা অনৈতিক এবং অবৈজ্ঞানিক এবং অর্থনৈতিকভাবে হিতকর নয় এমন একটি পদক্ষেপ, সেটা সরকার বাতিল করে দিয়েছে। আগামী ৬ মাসের জন্য করণীয় ঠিক করতে সরকারকে একটি কর্মপরিকল্পনা তৈরির তাগিদ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারের পক্ষ থেকে আগামী ৬ মাসের জন্য একটি কর্মপরিকল্পনা সামনে দরকার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জেসমিনের করা আবেদনের শুনানি ৩ মাসের জন্য মুলতবি করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বিভাগ। ভুয়া ঋণপত্র খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। ২০২২ সালে জেসমিন ইসলামকে এই মামলায় জামিন না মঞ্জুর করেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। ডিম মেরে বিচারপতিকে এজলাস থেকে নামানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্ট। এতে বলা হয়েছে, বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারার ঘটনা নজিরবিহীন এবং অনভিপ্রেত। একই সঙ্গে দেশের জেলা আদালতগুলোতেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির বিষয়েও গভীর উদ্বেগ জানান প্রধান বিচারপতি।
ভবিষ্যতের জন্য পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশি বিদেশি গবেষণার নেতিবাচক ফলাফল আর পরিবেশবাদীদের প্রতিবাদ সত্ত্বেও নির্মাণ করা হয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এই স্থাপনায় এখন সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। নির্মাণের আগে যে আশঙ্কা গবেষকরা করেছিলেন, বাস্তবে এখন তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস দ্বারা পরিচালিত মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। নির্মাণের আগে থেকেই বিতর্ক ছিল বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিবাদ উপেক্ষা করে সুন্দরবনের কাছে 2016 সালে নির্মাণ কাজ শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রটি চালু হয় 2022 সালে। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে, বিদ্যুৎ কেন্দ্রটি চালুর পর থেকেই যেটি এলাকায় খালাসের জন্য উন্মুক্তভাবে কয়লা রাখায় দূষিত হচ্ছে সুন্দরবন ও এর নদীগুলো। কয়লার ছাই ও নির্গত পানি মিশছে নদীতে, পরিবেশের সঙ্গে মিশছে নাইট্রেট, ফসফেট, পারদ সহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক, যার বিরূপ প্রভাব পড়ছে জলজ ও বনজ জীববৈচিত্র্যের উপর। সুন্দরবন এলাকায় শুধু রামপাল বিদ্যুৎ কেন্দ্র নয়, শতাধিক ভারী শিল্পের দূষণে নদীতে জলজ প্রাণীর সংখ্যা যেমন কমছে, তেমনি বায়ু দূষণও বেড়েছে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উপরের পানি কিন্তু পশুর নদীতে পড়ছে। মাছ বা অন্যান্য যে জীববৈচিত্র্য, অন্যান্য যে অনুজীব সবগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং নিম্নমানের টেকনোলজি ব্যবহার করার কারণে এই প্রকল্প ইতিমধ্যেই কয়েকবার বন্ধ হয়ে গেছে। সারা বিশ্বই যখন কয়লার ব্যবহার কমিয়ে আনতে সোচ্চার, তখন এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র শুধু সুন্দরবন নদী বা প্রকৃতিরই ক্ষতি করছে না, বৈদেশিক ঋণ সহায়তার কারণে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, ক্রমাগত এ দূষণ এখনই রোধ না করা গেলে সুন্দরবন সহ এ অঞ্চলের জীববৈচিত্র্যে দেখা দেবে ভয়াবহ বিপর্যয়। যতটা আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব, তার চেয়ে অধিক সংখ্যকভাবে আমরা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হব, আমাদের প্রকৃতি ধ্বংস হবে, আমাদের নেচার ধ্বংস হবে। উচ্চাভিলাষী এ প্রকল্প এখনো কোনো লাভের মুখ দেখেনি বলছেন অর্থনীতিবিদ। তবে বন্ধ না করে বিকল্প উপায়ে বিদ্যুৎ কেন্দ্রটি চালু রাখার পরামর্শ তার। পুরোপুরি এটাকে বন্ধ করে না দিয়ে বরং এটার বিকল্প কোনোভাবে যদি এটাকে চালু রাখা যায় এবং সেটা যদি বাংলাদেশের অর্থনীতিতে ভালো কোনো প্রভাব রাখতে পারে, আমার মনে হয় সেইভাবে ভেবে দেখা যেতে পারে। 16,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, রামপাল, বাগেরহাট। চূড়ান্ত ট্রায়াল শেষে এখন প্রস্তুত পদ্মা সেতু রেল লিংকের পুরো লাইন। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নড়াইল হয়ে ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটে ট্রেন চলাচলের কথা রয়েছে। এতে খুলনা থেকে রাজধানীতে যাতায়াতের সময় লাগবে মাত্র 3.5 ঘন্টা। উচ্ছ্বসিত যাত্রীরা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। বাসের পর এবার ট্রেনে করেও মাত্র 3.5 ঘন্টায় খুলনা থেকে যাওয়া যাবে রাজধানী ঢাকায়। এজন্য প্রস্তুত পুরো রেলপথ। পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ শেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর আগে যাত্রীবাহী ট্রেনের ট্রায়াল রান হয় গত রোববার। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রস্তাবনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে নতুন একটি ট্রেন যাত্রা শুরু করবে এ রুটে। প্রতিদিন খুলনা থেকে যশোরের সিঙ্গিয়া, নড়াইল, মধুমতি সেতু, গোপালগঞ্জের কাশিয়ানী ও ভাঙা হয়ে ঢাকায় যাবে ট্রেনটি। ফিরতি ট্রেন যশোর হয়ে যাবে বেনাপোলে। আবার বেনাপোল থেকে একই রুটে ঢাকায় ফিরবে ট্রেনটি। বিকেলে আবার ঢাকা থেকে নড়াইলের একই রুট ধরে ফিরবে খুলনায়। এতে 376 কিলোমিটার থেকে পথ কমে আসবে 208 কিলোমিটারে। উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের যাত্রীরা। পড়ালেখা করি বা এমনি অন্যান্য কাজে ঢাকায় বারবার যেতে হয়, টাইম যত কম লাগবে আমাদের জন্য তত ভালো। অল্প সময় গেলে আমরা ডাক্তারি যে কোনো সুবিধা, ঢাকাতে গেলে বড় বড় হসপিটালে যেটা এখানে চিকিৎসার ব্যবস্থা নেই, তারপরে বিভিন্ন অফিসিয়াল কাজ। ঢাকায় চাকরি করে তারা একটু আগে খুলনা আসতে পারবে। সকালে ঢাকায় যে কাজ সেরে আবার দিনে দিন ব্যাক করতে পারতেছি। ফেরি পারাপার বা বিভিন্নভাবে আমরা অনেক ভোগান্তিতে পড়তাম। ট্রেন সার্ভিসটা চালু হওয়াতে আমরা খুব অল্প সময়ের ভিতরে ঢাকায় পৌঁছতে পারবো। খুলনাবাসীর এটা তো প্রত্যাশা ছিল আগের থেকেই। এদিকে ট্রায়াল রান সফল হওয়ায় নতুন রুটে ট্রেন যাত্রা নিয়ে আশাবাদী কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি সম্পন্ন
স্টেশনে প্রয়োজনীয় লোকবল দেওয়া হয়েছে। যাত্রী সাধারণের ভিতরে প্রচন্ড আগ্রহ তারা এই ট্রেনে চড়ার জন্য। 3 ঘন্টা 45 থেকে 50 মিনিট আমরা এখানে আসতে পেরেছি ঢাকা থেকে। ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এটি আমরা বাণিজ্যিক যাত্রা শুরু হবে। বর্তমানে খুলনা ঢাকা রুটে দুটি আন্তনগর ট্রেন চলাচল করে। সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস ট্রেন দুটি রুট পরিবর্তন না করে আগের নিয়মেই চলবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রপ্তানি পণ্যে বৈচিত্র্য যেন কথার কথা। সম্ভাবনা থাকলেও পাট, চামড়া, হোম টেক্সটাইলের পণ্য রফতানিতে ধারাবাহিক থাকা যাচ্ছে না। কোনো বছর $1 বিলিয়ন পার করলেও পরের বছরই গেছে পড়ে। অবস্থায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। আর বিদেশি বিনিয়োগ বাড়ানোয় জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। MS আরিফিনের রিপোর্ট। ইপিবির কাজটা কি আসলে? ইপিবির কাজটা হওয়া উচিত এক্সপোর্ট প্রমোশন। ইপিবি আসলে কার্যকর ভূমিকা করতে পারছে না বা রাখছে না। ইপিবির কার্যক্রম নিয়ে উদ্যোক্তাদের এমন প্রশ্ন তোলার কারণ, বছরের পর বছর প্রতিষ্ঠানটি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার প্রতিশ্রুতি দিলেও তা আটকে আছে তৈরি পোশাকেই। আয় $50 বিলিয়ন ছুঁতে চাইলেও অন্য খাতগুলো ধারে কাছেও নেই। গেল 5 অর্থ বছরে পাট 2 বার, চামড়া 1 বার, হোম টেক্সটাইল 3 বার আয় করেছে $1 বিলিয়ন কিছু বেশি। আর 1 ডজনের বেশি পণ্য সম্ভার নিয়ে 2 বার $1 বিলিয়ন পার করেছে কৃষি খাতের আয়। তৈরি পোশাকের পর চামড়া খাত সবচেয়ে বেশি সম্ভাবনাময় হলেও এর যথাযথ উন্নয়নে কাজ করা হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। LWG সার্টিফিকেশন বা ISO সার্টিফিকেশন বা অন্যান্য সার্টিফিকেশন যেগুলি আমাদের আন্তর্জাতিকভাবে প্রয়োজন, সেগুলি আমরা অর্জন করতে পারছি না। তো তার কারণ হলো, অন্যতম কারণ হলো আমাদের যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা CETP যেটাকে আমরা বলি, সেটা কিন্তু পুরোপুরি কার্যকর হয়নি। সোনালী আঁশের পাটেও গাথা যায়নি ধারাবাহিক $1 বিলিয়ন ডালারের রপ্তানি আয়। কৃষি পণ্যও পারেনি বিদেশের বাজার ধরতে। এজন্য গুণগত মান নিশ্চিতে পরীক্ষাগারের অভাবকে দায়ী করছেন উৎপাদকরা। উৎপাদিত পণ্য যদি আন্তর্জাতিক বাজারে আমরা রপ্তানি করতে চাই, তাহলে এর প্রধান বাধা হলো এর অ্যাক্রিডিয়েটেড ল্যাব থেকে, ল্যাবরেটরি থেকে এর সনদ দিতে হবে। রপ্তানি পণ্য বাড়াতে ব্যবসায়ীরা যখন এমন বহুমুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরছেন, তখন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে দায় তাদের নয়, বরং সরকারের অন্য সংস্থাগুলোর নীতি পণ্য বৈচিত্র্যের ক্ষেত্রে বড় বাধা। ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে এনবিআর সঙ্গে আমরা কাজ করছি। এনবিআর একটা রিফর্ম কমিশন হয়েছে, আমরা সেই প্রস্তাবগুলো আমরা এনবিআরকে দিয়েছি। আমরা খুব সহসা ওনাদের সঙ্গে ডায়ালগে যাব, আলোচনা যাব। আমাদের ইমিডিয়েট কী ধরনের পলিসি ইন্টারভেনশন দরকার, মিডিয়াম টার্মে কী ধরনের একটা বা লং টার্মে কী ধরনের, ওইটা একটা রোডম্যাপ আমরা দিব। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি বিনিয়োগ বাড়লে পণ্য বহুমুখীকরণের সুযোগ আরও বৃদ্ধি পাবে। পৃথিবীতে যেসব দেশগুলো তাদের রপ্তানি আয়কে দ্রুত বাড়াতে পেরেছে এবং অনেক বহুমাত্রিক রপ্তানি করতে পেরেছে, তারা সবাই কিন্তু মোটামুটি বিদেশি বিনিয়োগের উপরে নির্ভর করে কাজটা করতে পেরেছে। আমরা যথেষ্ট পরিমাণে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারিনি। এর বাইরে পণ্য বৈচিত্র্যকরণে ইপিবি সক্ষমতা বাড়ানোর কথা বলছেন এই অর্থনীতিবিদ। বিদেশি বিনিয়োগের সুবিধা হচ্ছে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। তবে চাহিদা মতো টাকা তুলতে আমানতকারীদের অন্তত 3 মাস অপেক্ষা করতে হবে। সংবাদ সম্মেলন করে গ্রাহকদের এভাবেই আশ্বস্ত করলেন ব্যাংকটির চেয়ারম্যান। শিকদার গ্রুপ সহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণ ভারে ডুবে আছে ন্যাশনাল ব্যাংক। এখানে গচ্ছিত টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। বাস্তবতা স্বীকার করে ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান জানালেন, চাহিদা মতো আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। তবে গ্রাহক আস্থা বাড়াতে আর কোনো অনিয়মে না জড়ানোরও প্রতিশ্রুতি দেন। ব্যাংকের তো আসল মালিক হলো যারা সঞ্চয়কারী, তারা সো ব্যাংকের সঞ্চয়কারীদের টাকাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা কিন্তু যত অনিয়ম আছে, এই অনিয়ম তো এখন আপনি গ্যারান্টি দিচ্ছি এখন আর হচ্ছে না। বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাতের নাজুক পরিস্থিতির জন্য স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ ব্যবস্থাপনাকে দায়ী করেন ব্যাংক চেয়ারম্যান। বলেন, পুঁজিবাজারের ভঙ্গুর দশা নাজুক করে ফেলেছে ব্যাংকগুলোকে। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা। এগুলো আমাদের সময় নিবে। এই সম্পত্তিগুলো যদি আমরা মাত্র 10 থেকে 20% আমরা রিকভার করতে পারি, তাহলেও আমাদের ব্যাংকের অবস্থা এটা অনেক ঘুরে দাঁড়াবে। আমাদের লোনগুলো ক্লাসিফাইড লোন আছে বা যাদের আমাদের যেসবগুলো
আমাদের আদার সোর্সের লোনগুলো যেগুলো আছে সেগুলো কি করে আমরা রিকভারি করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 900 কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। আদায়ের পথে আছে আরও 400 কোটি টাকা। আমানতকারী আমানত রক্ষা করে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হলো সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে পুরস্কার বিতরণ করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আয়োজিত অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র বিতরণ করেন তিনি। এ সময় গ্রাজুয়েশন সম্পন্ন করা অফিসারদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, নিজেদের অর্জিত প্রজ্ঞা, সংকল্প ও পরিকল্পনাকে জাতির অগ্রগতিতে কাজে লাগাতে হবে। এবছর সেনাবাহিনীর 141 জন, নৌবাহিনীর 40 জন, বিমান বাহিনীর 26 জন, বাংলাদেশ পুলিশের 3 জন অফিসার সহ 25 দেশের 267 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। আসলেও সংস্কার কাজ চলছে পুরনো কাঠামোর ওপর, এমন অভিযোগ স্টেডিয়াম সংস্কারে সম্পৃক্ত স্থাপত্য প্রতিষ্ঠান বসত আর্কিটেক্টের। শুধু তাই নয়, জাতীয় ক্রীড়া পরিষদ তাদের কাছ থেকে নকশা নিলেও নিজেদের ইচ্ছে মতো কাজ করছে বলে অভিযোগ আছে। এ বিষয়ে জানতে গেলে কথা বলতে রাজি হননি এনএসসি কর্তৃপক্ষ। এস এম ইকবালের রিপোর্ট। ৩৯ কোটি টাকারও বেশি বাজেট নিয়ে শুরু হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাডলাইট সংস্কার কাজ। তবে প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত আবার জলে যায় কিনা। কারণ যে প্রক্রিয়ায় বসানো হচ্ছে ফ্লাডলাইট, তা আর্কিটেক্ট প্রতিষ্ঠানের করা নির্ধারিত নকশার বাইরে। নতুন নকশা অনুযায়ী মন্ত্রণালয় থেকে বাজেট পাশ করায় জাতীয় ক্রীড়া পরিষদ, যার বড় একটা অংশ নতুন করে ফ্লাডলাইটের পোল বসানোর জন্য। এজন্য ধরা আছে আলাদা বাজেট। অথচ এনএসসি কাজ করছে পুরনো পোলের উপর, সেখানে করা হচ্ছে নামমাত্র সংস্কার। তাহলে নতুন নকশার বাজেট গেল কই? যখন রিভাইজ বাজেট হয়, আমাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার যে পোল মাউন্টেড যে ফ্লাড লাইট ছিল, সেই অনুযায়ী কিন্তু বাজেটটা আমরা বলেছিলাম। বাজেট পাস হয়েছে সেই অনুযায়ী, কিন্তু ওনারা পোলটা কেন জানি ওই ডিবিপি থেকে বাদ দিয়ে দিলেন। এটা পরে আমি দেখলাম, তাই আমি বললাম যে তাহলে তো আমার তাহলে তো হলো না। তা এখন এটার যথার্থ উত্তরটা আমি আসলে ওইভাবে পাই নাই। স্টেডিয়ামটিতে নতুন করে বসবে ৩৮০টি এলইডি স্পটলাইট, যার জন্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি টাকা। বড় খরচগুলোর মধ্যে ৫ কোটি টাকা ব্যয় হবে ডিস্ট্রিবিউশন কেবল বাবদ। ইনস্টলেশন, টেস্টিং এবং কমিশনিং বাবদ খরচ দেখানো হয়েছে ১,৩০,০০,০০০। এসব খরচের অধিকাংশই প্রচলিত বাজার দর অনুযায়ী কিনা তা নিয়ে ধোঁয়াশা রেখেছে এনএসসি। শুরুতে পরিকল্পনা ছিল বিশ্বের আধুনিক স্টেডিয়ামগুলোর আদলে শেডের বর্ডার লাইনে বসবে এলইডি লাইট। সেখান থেকে সরে এসে পোল সিস্টেমে যায় জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের চাহিদা মোতাবেক নকশা তৈরি করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, কিন্তু তাদের পরামর্শ ছাড়া কাজ হচ্ছে এনএসসির ইচ্ছে মতো। মানসম্পন্ন কাজ হইলে যে আমি ঠিকাদারকে আটকাবো, সেই পাওয়ারটাও আমাদেরকে দেওয়া হয়নি। এনএসসির একটা ধারা আছে, ওরা নিজেদের ধারায় কাজ করতেছে, এবং এই নিজেদের ধারায় কাজ করে বলেই ওটা একটা সবসময় একটা মানে হাই লেভেলের কাজ ওদের কাছ থেকে এই কারণে আশা করা যায় না, কারণ ওরা সবসময়ই মানে ওই যে আর্কিটেকচারাল যে গুরুত্বটা সেটাকে ওইভাবে মূল্যায়ন করতে চান না। একে তো সংস্কার নিয়ে দীর্ঘসূত্রিতা, তার উপর এখন যোগ হয়েছে স্বেচ্ছাচারিতা, যেন দেখার কেউ নেই। এসব বিষয়ে জানতে গেলে অজুহাতের অভাব নেই এনএসসি কর্তাদের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নাকি দেয়া হয়েছে কড়া নির্দেশনা, মুখ খোলা যাবে না গণমাধ্যমে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার, হাইকোর্টকে জানালো রাষ্ট্রপক্ষ। নিষিদ্ধের বিষয়ে হস্তক্ষেপ করবে না উচ্চ আদালত। বিভাজন তৈরি করে আবারও ফিরে আসার চেষ্টায় পতিত স্বৈরাচারীরা, বললেন মির্জা ফখরুল। ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকার আহ্বান। এবার যাত্রাবাড়িতে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পিকআপের ধাক্কা, হত্যা চেষ্টার অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এই ছিল দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়ের।